আসলে করার অনেক কিছু আছে। প্রথমত আমাদের যে ব্যাপারটা আসলে বোঝা দরকার, যে ব্যাপারটা জানা দরকার, যেটি ভাইয়া বললেন একটু আগে, সেটি হচ্ছে যে দেশে আসলে তিনি আশ্রয় নিয়েছেন সে দেশের আসলে কতটুকু করণীয় ছিল, কতটুকু লিমিট তার জন্য আসলে বেঁধে দেওয়া দরকার ছিল। আপনি দেখেন, আমরা জানি না যে আসলে 90 দিনের বেশি একজন মানুষ কিভাবে ভিসা ছাড়া কোনো দেশে থাকে। তাদের দেশের তো শিষ্টাচার আছে, তাদের দেশের তো আলাদা পররাষ্ট্র নীতি আছে, তাদের দেশের তো কিছু নিজস্ব আইন কানুন আছে, রীতিনীতি আছে। তিনি সেখানে আছেন, দ্বিতীয়ত হচ্ছে তিনি সেই দেশে অবস্থান করা অবস্থায় সেই দেশের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, সেই দেশের সরকারকে ব্যবহার করে তিনি বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন এবং পাশাপাশি তিনি আরও বিভিন্ন দেশে অনেকটা মুখপাত্রের মতন তিনি ভূমিকা পালন করছেন। তিনি দেশের বিরুদ্ধে সেই দেশে থেকে, দ্যাট মিনস ভারতে থেকে হচ্ছে তিনি রাষ্ট্রের বিরুদ্ধে তিনি বিষাদাগার করছেন এবং নানাবিধ মিথ্যাচার, যেমনটি তিনি যখন ক্ষমতায় ছিলেন, যেমনভাবে তিনি যে র্যাডিক্যাল ওয়েতে, যেই হিংস্রতার সাথে যে কথাগুলো তিনি আগে বলেছেন, ন্যূনতম সৌজন্যবোধ তার মধ্যে ন্যূনতম এখন পর্যন্ত সেই অনুশোচনার জায়গা তৈরি হয়নি এবং তিনি সেটা খুব স্বাচ্ছন্দ্যে করে যাচ্ছেন। দেখেন, আসলে এটা আমাদের বুঝতে হবে যে আপনি বাংলাদেশ থেকে কতটুকু লিমিট করতে পারেন। যেটা আমরা দেখেছি যে তার যে বার্তাগুলো বা তার যে বক্তব্যগুলো বিদেশে তিনি দিয়েছেন বা বক্তব্যের মাধ্যমে যে কথাগুলো বলেছেন, সেই জায়গাটাতে কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু তার আগের দিনই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু আইন করে বলা হয়েছে এ ধরনের বক্তব্য বাংলাদেশে প্রচার করা যাবে না। এখন প্রশ্নটা হচ্ছে, আপনি প্রচার মাধ্যমকে তো আসলে লিমিট করতে পারছেন না। সোশ্যাল মিডিয়া তো একটা উন্মুক্ত জায়গা এবং সেটাকে কিন্তু তারা কাজে লাগিয়েছে। তো এই জায়গাটাতে আসলে লিমিটেশন করে আপনি এটাকে আটকাতে পারবেন না। যেটা আপনি আটকাতে পারতেন, যে জায়গাটাতে আসলে আমরা হয়তো কিছু করতে পারতাম, সেটা হচ্ছে যে আমাদের পলিটিক্যাল ডায়লগ, আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে এই ডায়লগকে এক্সটেন্ড করে ডায়লগের মাধ্যমে, সমঝোতার মাধ্যমে তাকে বাংলাদেশে কিভাবে ফেরত আনা যায়, শাস্তির মুখোমুখি করা যায়, সেটাকে ত্বরান্বিত করা হয়তো একটা পদ্ধতি হতো, যেটার দ্বার উন্মোচন হিসাবে আমরা হয়তো দেখতে পারি যে আজকের এই বৈঠকটি, যেটা আজকে পররাষ্ট্র সচিব পর্যায়ে হয়েছে। কিন্তু দুঃখজনক যে নিউজটি আপনি একটু আগে পড়লেন যে ৭৯ জন জেলেকে হচ্ছে আজকেই, আমরা দুপুরে দেখলাম পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এবং সেখানে আমরা কথা বলছিলাম জাহিদ ভাইয়ের সাথেও, তার যে আচরণ, তার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং তিনি যে কথাটা বলেছেন, তিনি কিন্তু একটা রিস্টার্টের কথা বলেছেন সম্পর্ককে। যদিও তিনি তার আশঙ্কার কথা প্রকাশ করেছেন এখনও, তাদের যে ভারতীয়, আমি বলবো না যে ভারতীয় মিডিয়া, আমি বলবো যে ভারতীয় কিছু গণমাধ্যম যারা কিনা একেবারে দায়িত্ব নিয়ে এই মিথ্যাচারগুলো করছেন, এই প্রোপাগান্ডাগুলো করছেন। জানি না আমি যে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি রাষ্ট্রের সচিব, পররাষ্ট্র সচিব, তিনি কিভাবে করে এই জায়গাটাতে এত বেশি আশঙ্কা প্রকাশ করেছেন। আমাদের মনে হয়নি যে এত বেশি আশঙ্কা প্রকাশ করার জায়গা ছিল। দেখুন, বাংলাদেশে কিন্তু অনেকগুলো ইন্টারন্যাশনাল গণমাধ্যম কাজ করে, বিবিসি কাজ করে, CNN কাজ করে, আল জাজিরা কাজ করে এবং আরও বেশ কিছু গণমাধ্যম কাজ করে। আপনি দেখবেন না যে তারা এ ধরনের যে সহিংসতার গল্প আমরা ভারতীয় কিছু গণমাধ্যমে শুনি, সেই সহিংসতার গল্প কিন্তু তারা শোনায়নি। এবং অল অফ আ সাডেন, আমি জানি না যে আসলে ঠিক কোন সোর্সকে বেস করে তিনি আশঙ্কাগুলো প্রকাশ করেছেন, সেটা তিনি করতে পারেন, যেহেতু তিনি এসছেন, তার দেশের কিছু এজেন্ডার কথা তিনি বলবেন, এটিই বাস্তবতা। তবে পাশাপাশি যে কথাগুলো তিনি বলেছেন সেগুলোকে আমরা সাধুবাদ জানাতে চাই। সেই পলিটিক্যাল ডায়লগের যে জায়গাটা শুরু হয়েছে সেটি জরুরি ছিল, বরং এই ডায়লগ আপনার এগিয়ে নেওয়ার মাধ্যমে হয়তো তাকে লিমিট করার কোনো সুযোগ হয়তো তৈরি হতে পারে। দেখেন, আমি জাস্ট ছোট্ট একটা ব্যাপার আমি যোগ করে আমি হয়তো ফ্লোরটি ছেড়ে দিব। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, 16 বছরের যে আমরা রেজিমটা দেখেছি, এটি কি শুধুমাত্র বাংলাদেশের জনগণের উপর কি আসলে জুলুম নির্যাতন ছিল, নাকি এই সংখ্যালঘু কার্ড প্লে করে তিনি বারবার এই লঘু সম্প্রদায়কে হচ্ছে তিনি আলাদা করে ট্রিট করে, আলাদা করে নির্যাতন করে তিনি ভারতের আস্থাভাজন হয়েছেন? এটা কিন্তু আমাদের বুঝতে হবে, মানে কেন আসলে ভারতের আস্থাভাজন, ঠিক কী কারণে ভারতের আস্থাভাজন। দেখবেন যে 2012 সালে আমরা রামুর বৌদ্ধ মন্দিরে হামলা দেখেছি, যেটি আমি যদি বলি যে খুব নৃশংসতম হামলা, সেটি কোন সরকারের আমলে হয়েছিল। আমি এভাবে করে সমালোচনা করতে চাইনি, বাট আমাকে আজকে বলতে হচ্ছে, এই জন্য বলতে হচ্ছে যে এই ডিফারেন্সিয়েটটা দেখা জরুরি। আপনি 3 মাসের একটি সরকার,
যেই সরকারটি গণ অভ্যুত্থানের সরকার, যেই সরকারটি 2000 শহীদের রক্তের উপর প্রতিষ্ঠিত সরকার, যেই সরকারকে লক্ষ কোটি জনতা রাজপথে থেকে লেজিটিমেসি দিয়েছে, সেই সরকারের বিরুদ্ধচারণ যখন আপনি করছেন, যার পক্ষ নিয়ে করছেন, তিনি কি আপনার সম্প্রদায়ের পক্ষপাতী কখনো ছিলেন? সেটা আপনার জানতে হবে। জি, আমরা যদি দেখি যে 2016 সালে আমরা নাসিরনগরে হামলা দেখেছি, আমরা 2017 সালে আমরা রোহিঙ্গা ইস্যুতে আমরা উগ্রতা দেখেছি, আমরা 2019 সালে পীরগঞ্জে সংখ্যালঘুদের উপর আমরা হামলা দেখেছি, এবং সর্বশেষ আপনি দেখেন নির্বাচনের আগে শুধুমাত্র ভারতের আস্থাভাজন হওয়ার জন্য আপনি যখন এই হামলাগুলোর ব্যাকগ্রাউন্ড চেক করবেন, আপনি দেখবেন যে তার দলের লোকজনদের সম্পৃক্ততা আমরা দেখেছি 2021 সালে কুমিল্লায় দুর্গাপূজায় যেই সহিংসতার ঘটনা ঘটেছে, সেখানে 7 জন নিহত হয়েছিল। এগুলো কার শাসন আমলে ছিল? নিশ্চয়ই সেগুলোকে আমরা কিন্তু ঘেটে দেখছি না। জি।